বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মহামারী এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে। যদিও কখনো বাহিরে যাও, বাহির থেকে এসে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করে নেবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় হচ্ছে নবম অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর আমরা জানি যে আর্থিক বিবরণীর কয়েকটি ধাপ আছে। একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, 2 নম্বরে হচ্ছে কি মালিকানা সত্ত্ব বিবরণী, 3 নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর হচ্ছে তোমার নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ টিকাসমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায়টি থেকে কি শিখব? শিক্ষণফল। দেখো, এই অধ্যায়ে আমি অনেকগুলো কথা লিখে রেখেছি। তো তার মধ্যে থেকে মূলত শিক্ষণফল হচ্ছে আর্থিক বিবরণী আমরা কিভাবে উপস্থাপন করব, আর এটা কিভাবে উপস্থাপন করলে আমার অঙ্কটি ভুল হবে না সেই সম্পর্কে আমি আজকে আলোকপাত করব। তো আলোকপাত করার আগে অবশ্যই আর্থিক বিবরণী করতে গেলে আমাকে যেই জিনিসগুলো ভালোভাবে চিনতে হবে এবং আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে মূলত আমাকে জানতে হবে সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, আয় কোনগুলো, ব্যয় কোনগুলো, মালিকের মূলধন কি, এইগুলো আমাকে ভালো করে চিনতে হবে। আমি যদি এগুলো খুব সহজে চিনতে পারি তাহলে আমার এই অঙ্কটি করতে খুব সহজ হয়ে যাবে। কারণ কি, সম্পদ এবং দায়গুলো আমি জানি আর্থিক অবস্থার বিবরণীতে যায়, আয় এবং ব্যয়গুলো বিশদ আয় বিবরণীতে যায়, মূলধন সম্পর্কে তথ্যাদিগুলো মালিকের মূলধন তহবিলে অন্তর্ভুক্ত হয়, যেটাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে থাকি। তাহলে যখন আমি এগুলো চিনতে পারবো আমার অঙ্কটি করাটা অতি সহজ হয়ে যাবে। আর যদি আমি এগুলো চিনতে না পারি তাহলে আমার অঙ্কটি করাটা অনেক কঠিন হবে। সেই ক্ষেত্রে আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আমি প্র্যাকটিস যতই করি না কেন, আমি তখনই ভালো পারবো অঙ্ক যখন আমার এই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে কথাটা বলতে চেয়েছি বা বুঝাতে চেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমি আজকে তোমাদেরকে এই অধ্যায়ের মূলত আমি একটি টেস্ট পেপারের অঙ্ক থেকে তোমাদের আর্থিক বিবরণীটি সম্পর্কে নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি পাঠে চলে যাই। দেখো, এখানে আমি তোমাদেরকে একটি উদ্দীপক দিয়েছি। উদ্দীপকটি হতে তুমি কিভাবে অঙ্কটি করবে সেটাই নিয়ে আমি আজকে আলোচনা করে দিব। ঈশিতা ট্রেডার্সের রেওয়া মিল এবং অন্যান্য তথ্যাদিগুলো নিম্নরূপ। তাহলে অবশ্যই উপরে লেখা আছে ঈশিতা ট্রেডার্স রেওয়া মিল, তারপরে সাল 31শে ডিসেম্বর 2017। তাহলে শিক্ষার্থীরা, কিভাবে অঙ্কগুলো আমরা করব সেটার দিকে আমরা লক্ষ্য করি এবং চলে যাই। হাতে নগদ 32,000 টাকা, প্রাপ্য হিসাব 16,000 টাকা, সাপ্লাইস 22,000 টাকা, অগ্রিম বীমা 20,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, বেতন 12,000 টাকা, ভাড়া খরচ 10,000 টাকা, মূলধন 80,000 টাকা, সেবা আয় 68,000 টাকা, পুঞ্জীভূত অবচয় 16,000 টাকা, অনুপার্জিত সেবা আয় 12,000 টাকা, প্রদেয় হিসাব 16,000 টাকা। তার মানে যেগুলো আমার রেওয়া মিলের ডেবিট পাশে আছে সেগুলো হচ্ছে অবশ্যই আমার সম্পদ এবং ব্যয়, যেগুলো আমার রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে সেগুলো অবশ্যই দায় এবং আয়। তো এখন রেওয়া মিলের যোগফল হচ্ছে 1,92,000 টাকা। যেহেতু এই রেওয়া মিলটা খুব সহজ করে দেওয়া আছে, 1
পাশে সকল ডেবিটগুলো একসাথে দেওয়া আছে, সকল ক্রেডিটগুলো একসাথে দেওয়া আছে। তার মানে খুব সহজে আমি বুঝতে পারবো যে সম্পদ এবং দায় আয় ব্যয়গুলো। এবার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সমন্বয়। সমন্বয়গুলো আমাকে ভালোভাবে দেখতে হবে এবং ঠিক সঠিকভাবে সমন্বয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে সমন্বয়গুলো কি কি আছে আমরা সেটা দেখি আগে। এক আছে 2000 টাকার সাপ্লাইজ অব্যবহৃত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। 2, চলতি বছরের ভ্রমণ খরচ বাবদ 8000 টাকা ব্যয় করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। 3, 6000 টাকার সেবা ধারে প্রদান করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। 4, আসবাবপত্রের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। যেহেতু আমরা এখানে সেবা বলা হচ্ছে, তার মানে এই অঙ্কটা একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অঙ্ক। তাহলে অঙ্কটাকে আমাকে সেইভাবে সলভ করতে হবে। এবার এখানে ক খ কি বলেছে সেটা, গ কি বলেছে সেটা দেখতে হবে। ক নম্বরে বলেছে চলতি বছরে সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় করো। খতে বলেছে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গতে বলা হয়েছে চলতি দায় ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে এইভাবে আমার অঙ্কগুলো থাকবে। অনেক সময় চলতি দায় ও স্থায়ী সম্পদ না বলে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, হয়তো বা এরকমও বলতে পারে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, এইভাবে বা মোট মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে এরকম বলতে থাকে। তাহলে চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। ক নম্বরে বলা হয়েছে চলতি বছরের সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয়। চলতি বছরের সাপ্লাইজ খরচের পরিমাণ নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথমে আমাকে দেখতে হবে সাপ্লাইজ কতটুকু আছে। তো আমার সাপ্লাইজ আছে 22,000 টাকা, আর বলা হয়েছে অব্যবহৃত সাপ্লাইজ আছে 2,000 টাকা, মানে যেটা ব্যবহার করা হয় নাই। তাহলে সাপ্লাইজের থেকে যদি আমি অব্যবহৃত সাপ্লাইজটা বাদ দিই, তাহলে যেই অংশটুকু আমার বের হবে সেটাই হচ্ছে সাপ্লাইজ খরচ বা যেটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমার সাপ্লাইজ আছে 22,000 টাকা, তার থেকে আমার অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে 2,000 টাকা। তাহলে 22,000 টাকা থেকে আমি যদি 2,000 টাকা বাদ দিই, তাহলে সাপ্লাইজ খরচের পরিমাণ হচ্ছে আমার 20,000 টাকা। তার মানে আমার ক নম্বর চলতি বছরের সাপ্লাইজ খরচের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তাহলে পরীক্ষা এইভাবে আমাকে বের করে দিতে হবে। ক, তোমরা এটা ঘর আট করে করেছে, তোমরা ঘর আট করে করতে পারো, ঘর অঙ্কন ছাড়াও করতে পারো, তবে ঘর অঙ্কন করে করলেই সবচেয়ে বেশি ভালো। খ, খতে বলা হয়েছে ইশিটা ট্রেডার্সের আয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। সেখানে বলা হয়েছে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে গেলে আমরা জানি যে নিট মুনাফার পরিমাণ নির্ণয়ের সূত্রটা আমি সব সময় তোমাদেরকে বলে আসছি কিভাবে, যে মোট মুনাফা থেকে যখন পরিচালন ব্যয় বাদ দিবে এবং অপরিচালন আয় যোগ করবে এবং অপরিচালন ব্যয় বিয়োগ করবে, তখন তোমার নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারবো। যেহেতু এটা একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তাহলে সেই ক্ষেত্রে এখানে সমস্ত আয়গুলো একত্র করব এবং সমস্ত ব্যয়গুলো একত্র করব। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা পাবো সেটাই হবে আমার নিট মুনাফা। তাহলে কিভাবে আমাকে নিট মুনাফা বের করতে হবে সেটা আমরা এখন সরাসরি এখানে চলে যাই। দেখো, আয়সমূহের মধ্যে সেবা আয় আছে আমার 68,000 টাকা। সেবা আয় আছে কত? 68,000। তার সাথে আমার যোগ হবে প্রাপ্য সেবা আয়, যেটা হিসাবভুক্ত হয়নি, সমন্বয়ের মধ্যে 6,000 টাকা। তাহলে 68,000-এর সাথে 6,000 টাকা আমি কি করব? যোগ করব। যোগ করলে আমার প্রকৃত সেবা আয়ের পরিমাণ হবে 74,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার মোট আয়। এবার আমি বাদ দিব ব্যয়সমূহ। ব্যয়সমূহের মধ্যে প্রথমে কি আছে? সাপ্লাইজ খরচ। আমি যেহেতু সাপ্লাইজ খরচ আগেই নির্ণয় করে ফেলেছি কতে, তাহলে সাপ্লাইজ খরচ কথাটা লিখে ব্র্যাকেট দিয়ে লিখব ক হতে প্রাপ্ত
এখানে কত টাকা সেটা দেখাবো। তো সাপ্লাইজ খরচ হচ্ছে আমার কত, 20,000 টাকা। যদি তুমি এখানে করেও দেখাও তাতেও কোনো সমস্যা নাই, যেহেতু আমি কতে করে ফেলেছি তাই আমি আর নতুন করে এটা করতে যাচ্ছি না। তারপরে ভ্রমণ খরচ হচ্ছে 8,000 টাকা, বেতন খরচ হচ্ছে 12,000 টাকা, ভাড়া খরচ হচ্ছে 10,000 টাকা এবং আসবাবপত্রের অবচয় 16,000 টাকা। যে আমি তো এগুলো বলে গেলাম, এগুলো কোথায় আছে, তাহলে আমরা একটু পিসের অঙ্কের দিকে চলে যাই। দেখো এখানে সেই অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে আমরা অঙ্কে একটু চলে যাই। অঙ্কের মধ্যে দেওয়া আছে এই যে এখানে যে সাপ্লাইজ খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, ঠিক আছে, এখান থেকে আমরা এই জিনিসগুলো দিচ্ছি। তাহলে আমি কি বললাম, সাপ্লাইজ খরচ, ভ্রমণ খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, আসবাবপত্রের অবচয়। তাহলে আমার টোটাল মোট ব্যয় হচ্ছে 66,000 টাকা। তাহলে আমার টোটাল আয় হচ্ছে 74,000 টাকা, টোটাল ব্যয় হচ্ছে 66,000 টাকা। তাহলে 74,000 টাকা থেকে 66,000 টাকা বাদ দিলে আমার যেটা বের হবে সেটাই হচ্ছে আমার নিট মুনাফা। আবারও বলছি, যেহেতু এটা একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাই আমার খুব সহজে অঙ্কটা করা সহজ হয়ে গেছে। আমি সমস্ত আয়গুলোকে একত্রে করেছি, সমস্ত ব্যয়গুলোকে একত্রে করেছি, আয় থেকে ব্যয় বাদ দিলে আমার নিট মুনাফাটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমার খ নাম্বার হয়ে গেল। এবার আমার গ নাম্বার। গ নাম্বারে আমাকে বলেছে চলতি দায় ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে আগে জানতে হবে চলতি দায় কোনগুলো। আমি জানি যে দায়গুলোর মেয়াদ মূলত 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই ধরনের দায়গুলিকে বলা হচ্ছে চলতি দায়। আর স্থায়ী সম্পদ, যেই সম্পদ আমি 1-এর অধিক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো, যেটা 1 বছরের মধ্যে সীমাবদ্ধ নয়, 1-এর অধিক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো, সেই ধরনের সম্পদগুলোকে বলা হচ্ছে স্থায়ী সম্পদ। তো চলতি দায় এবং স্থায়ী সম্পদ কোনগুলো, এবার আমাকে সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা চলো দেখো, অনুপার্জিত সেবা আয় এটা হচ্ছে চলতি দায়। তো অনুপার্জিত সেবা আয় কত আমার, 12,000 টাকা। 2, বকেয়া ভ্রমণ খরচ, ভ্রমণ খরচ বকেয়া আছে কত, 8,000 টাকা। তারপরে 3, প্রদেয় হিসাব হচ্ছে 16,000 টাকা। তাহলে এগুলো আমি কোথা থেকে পেয়েছি সেটা দেখো। আমি আবার পিছিয়ে একটু অঙ্কে চলে যাই। দেখো এই যে এখানে অনুপার্জিত সেবা আয় দেওয়া আছে 12,000 টাকা আর প্রদেয় হিসাব আছে 16,000 টাকা। আর এখানে যে বলে দেওয়া আছে চলতি বছরে ভ্রমণ খরচ বাবদ 8,000 টাকা কি হয়েছে, ব্যয় করা হয়েছে, যা হিসাবভুক্ত করা হয়নি, তার মানে কি এটা বকে আছে। এই তিনটা আমার ওই অঙ্কে আসছে কি, তাহলে অনুপার্জিত সেবা আয় 12,000, বকেয়া ভ্রমণ খরচ 8,000 এবং প্রদেয় হিসাব 16,000। তাহলে মোট চলতি দায় হচ্ছে আমার 36,000 টাকা। মোট চলতি দায় হচ্ছে কত, 36,000। এবার স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ হচ্ছে আমার আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে 80,000 টাকা। আর আমার পুঞ্জীভূত অবচয় সমন্বয় দেওয়া আছে, এরা মিলে দেওয়া আছে। আমরা একটু চলে যাই পিছিয়ে আবার। দেখো এই যে আসবাবপত্রের অবচয় কত, 16,000 টাকা, পুঞ্জীভূত অবচয় 16,000। তারপরে এই যে এখানে আমরা আসবাবপত্রের অবচয় আরও 16,000 টাকা বের করেছি, তাহলে 16 কত, 32। তাহলে এই যে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ আমার কত হচ্ছে, 32,000 টাকা। তাহলে এই 80,000 টাকা থেকে আমাকে 32,000 টাকা বাদ দিতে হবে। তাহলে 80,000 টাকা থেকে 32,000 টাকা বাদ দিলে থাকে কত, 48,000 টাকা। তাহলে আমার প্রকৃত স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে কত টাকা, 48,000 টাকা। তাহলে চলতি দায় এবং স্থায়ী সম্পদ আমি খুব সহজে নির্ণয় করে ফেললাম। যখন আমরা এইভাবে করে সবগুলো বের করতে পারবো খুব সহজে, তখনই আমাকে সম্পূর্ণ মার্ক দিবে। এখানে আমার অঙ্ক ছোট হলে কোনো কথা না, আমি সঠিক নিয়মে অঙ্কটি করতে পারছি কি না সেটাই হচ্ছে আমার মূল কথা। তো তোমাদের পরীক্ষায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকেও একটি অঙ্ক থাকে, বিধায় আমি আজকে তোমাদেরকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে একটি অঙ্ক আলোচনা করে দিলাম। পরবর্তীতে চলো আমরা একটি
দেখি জননী সার্ভিসিং সেন্টারে 2017 সালের ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদিগুলো নিম্নরূপ। জননী সার্ভিসিং সেন্টার রেওয়া মিল 31 ডিসেম্বর 2017, হাতে নগদ 40,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, অগ্রিম বিমা 10,000 টাকা, বেতন খরচ 12,000 টাকা, ভাড়া খরচ 15,000, সাপ্লাইজ খরচ 24,000, আসবাবপত্র 40,000, উত্তোলন 2,000। এই পাশে আমার টোটাল যোগফল হচ্ছে 1,93,000। এবার অপর পাশে আমার কি আছে, মূলধন 85,000, সেবা আয় 70,000, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র বাবদ 5,000, অনুপার্জিত সেবা আয় 8,000, প্রদেয় হিসাব 25,000। এটি একটি উদ্দীপক, এইভাবে একটি উদ্দীপক দেওয়া থাকবে। তো তোমাদের প্রথম এবং প্রধান কাজ হবে ওই উদ্দীপকটি থেকে সম্পদ, দায়, আয়, ব্যয়গুলো চিহ্নিত করা। যখন তুমি এটা খুব সহজে চিহ্নিত করতে পারবে, তোমার জন্য অঙ্ক করা একদম সহজ হয়ে যাবে। 2, অন্যান্য তথ্যাদি, প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয় 750 টাকা। বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ, বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 4,000 টাকা। অনুপার্জিত সেবা আয়ে 6,000 টাকা অর্জিত হয়েছে। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করো। তো এই যে এখানে কতগুলো সমন্বয় দেওয়া আছে, এই সমন্বয়গুলো তোমাকে অবশ্যই অঙ্কের সাথে সমন্বয় করতে হবে। চেষ্টা করতে হবে যেন একটা সমন্বয় যেন বাদ না যায় বা কোনো রকম মিস্টেক না হয়। তাহলে যখন আমি এই উদ্দীপক থেকে সম্পদ এবং দায়, আয় এবং ব্যয়গুলো চিহ্নিত করতে পারবো এবং সমন্বয়গুলো সঠিকভাবে সমন্বয় করতে পারবো, তখনই আমার জন্য অঙ্কটি একদম সহজ হয়ে যাবে। তা আমি যেহেতু তোমাদেরকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপরে একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি, তাই মূলত আমি তোমাদেরকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপরেই একটি অঙ্ক দিয়েছি, বাড়ির কাজ। তোমরা এটা বাসায় চেষ্টা করবে এবং যদি কোথাও বেজে যাও বা সমস্যা হয়, তাহলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। তো এখান থেকে আমাকে কি করতে হবে, নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। খ নম্বরে বলছে নিট সেবা আয় 80,000 টাকা ধরে নিট আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে। আর নিট আয় 16,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলেছে। তো আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটিকে উপস্থাপন করতে হবে বা কিভাবে অঙ্কটি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকটি তোমরা আগে যখন নিবে, আগে উদ্দীপকটি খাতায় ভালো করে উঠাবে, সমন্বয়গুলো উঠাবে। উঠানোর পরে তোমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পেন্সিল দিয়ে ওই এন্টিটির পাশে বা ওই দফাটির পাশে এটা সম্পদ হলে সম্পদ লিখবা, যে দায় হলে দায় লিখবা, আয় হলে আয় লিখবা, ব্যয় হলে ব্যয় লিখবা। তারপরে সমন্বয়গুলো ঠিক করে সমন্বয় করার চেষ্টা করবে বা জাবেদা করে নেওয়ার চেষ্টা করবে, কোথায় কোথায় যাবে সেটা আগে ঠিক করে নিবে, তারপর অঙ্কটি করবে। আশা করি তোমাদের অঙ্কটি করাটা একদম সহজ হয়ে যাবে। যেটা আমি তোমাদের এর আগে একটি সৃজনশীল 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করে দিয়েছি, যে কিভাবে তোমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করবা, কিভাবে তোমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবে, কিভাবে তোমরা মালিকানা সত্ত্ব যে প্রস্তুত করবে, কিভাবে তোমরা সম্পদ, দায়, আয়, ব্যয় চিনবে, যেটা আমি তোমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করে দিয়েছি। তো তোমরা যদি পূর্বের ক্লাসটি দেখো আর এই বর্তমান ক্লাসটি ভালো করে পর্যবেক্ষণ করো, তাহলে আশা করি যে দুটো মিলে তোমার অঙ্কটা করতে অনেক সহজ হয়ে যাবে। আর তার পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের তো কোনো বিকল্প নাই। তাহলে আজ এই পর্যন্তই। আমি তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।